ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। সরকারের উপরে চাপ অব্যাহত রেখেছি, তোমরা রাস্তায় গণ আন্দোলন করে তুলো। সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পক্ষ থেকে দাবি নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে ২৫০০-এ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। সতেরোই জানুয়ারি রাত 12টার পর থেকে এবং 18ই জানুয়ারির শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এটাই হচ্ছে ৭১ সালের হাতিয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার শক্তি। এটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যেই ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেড়ে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম? প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু সুল্লুক টুল্লুকে শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। সরকারের উপরে চাপ অব্যাহত রেখেছি, তোমরা রাস্তায় গণ আন্দোলন করে তুলো। সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পক্ষ থেকে দাবি নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে ২৫০০-এ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। সতেরোই জানুয়ারি রাত 12টার পর থেকে এবং 18ই জানুয়ারির শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এটাই হচ্ছে ৭১ সালের হাতিয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার শক্তি, এটাই হচ্ছে বীরদের শক্তি এবং এটাই হচ্ছে শহীদের রক্তের শক্তি। এই শক্তির কাছে কখনোই পাকিস্তানি হানাদার বাহিনীরা আজ থেকে আরো অনেক বছর আগেই সেই ১৯৭১ সালে এরা পারে নাই, আর এই ২০২৫-এ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না। এই রক্ত আর যাই হোক কখনো ভাই বেঈমানি করতে জানে না, যে বা যারা নাকি বেঈমানি করবে এদের পরিণতি ঠিক এভাবেই হবে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। আসুন আপনাদেরকে আমি আর একটা ভিডিও দেখাই। রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা। প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া। 18 তারিখ হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী।
প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ। উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ না করি, হয়তো এই দখলদারিত্ব একদিন বাংলাদেশকে ধূলিসাৎ করে দেবে, বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দেবে। তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না, এটা আমরা অচিরেই প্রমাণ পেয়েছি। আচ্ছা শুনেন, বাংলাদেশটাকে এরা কি আপনার নতুন একটা ইতিহাস লিখতে চাইছে। কারা লিখতে চাইছে? আপনার রাজাকার বাহিনীরা, পাক বাহিনীরা। তারা মনে করছে যে 1971 সালের সেই মানে যোদ্ধারা কিংবা সেই রক্তের, সেই টকবগে রক্তের যে যুবক এখন পর্যন্ত কি 2025-এ আছে, হ্যাঁ, যারা নাকি দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, এদের কি এখন অস্তিত্ব আছে? এই রাজাকার বাহিনীরা, মানে রাজাকার কাদের বলতেছি? সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টারা। এই রাজাকার বাহিনীরা তারা ভাবছিল যে আমরা পুনরায় দেশটাকে স্বাধীন করছি, মানে তারা যে পাকিস্তানি, এবং এটা তো বাংলাদেশ তো আগে পূর্ব পাকিস্তান ছিল, এবং এই পাকিস্তানকে তারা পুনরায় কি স্বাধীন করে নিয়ে গেছে। আর মাতৃভূমি বাংলা ভাষা থাকবে না, তারা বাংলাদেশ নামটাকেও তারা চেঞ্জ করতে যাচ্ছে। বুঝতে পারতেছেন? বাংলাদেশের পতাকাও তারা মনে করেন চেঞ্জ করবে। তারা ভাবছে যে যারা নাকি স্বাধীন করে দিয়ে গেছে, আরে হেরা কি বাইচা রয়েছে? আর হেদের তো আপনার পূর্বপুরুষও নাই, বা হেদের উত্তরসূরিও যে বা যারা আছে তারা কেউ নাই, বর্তমান সবই হাইব্রিড হয়ে গেছে না। বর্তমানে ডিজিটাল যুগে এসা তারা এত বড় সাহস দেখাইবো না, কারণ আমরা তো স্বাধীন করে ফেলাইছি। একটা কথা ভুলে যাবেন না, একটা কথা ভুলে যাবেন না, স্বাধীনতার রক্ত কখনো বেইমানি করে না। কারণ লাখ লাখ যুবক এখানে শহীদ হয়েছে, লাখ 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 মা বোনেরা তাদের জীবনের যৌবন হারাইছে, সবকিছু হারাইছে এই দেশের বিনিময়ে। এই দেশটাকে এত সহজে আপনাদের হাতে আমরা মুঠ করে দিব না, বোঝেন নাই? এটাই হচ্ছে স্বাধীনতার রক্ত। আওয়ামী লীগ আবারও পরিচয় করে দিল যে আমরা একবার নয়, যদি 100 বারও প্রয়োজন হয় 71-এর হাতিয়ার গর্জে উঠবো আর একবার। তারা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ। সাবাস আওয়ামী লীগ, সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই, সত্যি সাধুবাদ জানাই। আপনারা পুনরায় আবারও আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা 1971 সালকে যেভাবে পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক এই 2025 এসেও আপনারা ঠিক এই পথে হাঁটতেছেন। এই পাক বাহিনীদের আশা করি আপনারা উপরে ফেলতে পারবেন, এবং পুনরায় আরো একটি 71 সাল দেখতে পারবো অচিরেই ইনশাআল্লাহ। এই পাক বাহিনীদের উপরে ফেলতে হবে, সময় অতি নিকটে, অতি নিকটে। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনী রে ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কোনো পথ নাই। কারণ যাবে কোথায়? ইন্ডিয়া তো যেতেই পারবে না, আর আপনার অন্য দেশে যাবে, ওই আপনার ইউরোপে যাবে, মিডল ইস্টের কোন কান্ট্রিতে যাবে? তাদের পাসপোর্ট জব্দ করে রাখছে সেনাপ্রধান। যাবেন কোথায়? যাবেন কোথায়? আপনাদের প্রত্যেকটা রাজাকারের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ, অচিরেই হবে, এবং তামাম দুনিয়ার মানুষ দেখতে পারবে যে বাঙালি পুনরায় যেমন 71 সালকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করছিল, ঠিক আবারও এই 2025-এ আইসা পুনরায় এই পাক বাহিনীদের হাত থেকে দেশটাকে স্বাধীন করছে। পুনরায় নতুন ইতিহাস লেখা হবে এই 2025 আর হচ্ছে 71 সালকে মিলিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কালকে শেখ হাসিনা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, আপনার বঙ্গবন্ধুর কন্যা। দেখা যাক কালকে শেখ হাসিনা কি বলে। তবে একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আর আওয়ামী লীগের শরীরে কোন রক্ত জানেন? স্বাধীনতার রক্ত। স্বাধীনতা, যেই স্বাধীনতা এনে দিচ্ছে টকবকে যুবক, যে যুবক তার পরিবার ছেড়ে, তার প্রিয়জন ছেড়ে, তার সন্তান ছেড়ে ছুটে গেছে এই বুকটা এভাবে পেতে দিয়ে হানাদার বাহিনীদের সামনে এই দেশের জন্য। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে এই আওয়ামী লীগ।
দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, তবে এতটুকু বলতে চাই, বিজয় অতি নিকটে। এই পাক হানাদার বাহিনীদের অচিরেই আমরা উপরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার দোসররা শুধু দেখলো কি চক্রান্ত আর ষড়যন্ত্র, মানে বাকি সব ঠিক আছে। তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, বিশাল ব্যাপার স্যাপার। মানে বাংলার মানুষ নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না। আর প্রতিটা ঘটনায় তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানের মুখে ঢল নামলো মানুষের সার রাজধানীতে, বাঁধ ভাঙা জোয়ার। সেখানেও বলতেছে সে যে পালায় গেল, সেটাকেও বলতেছে তাকে নাকি হত্যার চক্রান্ত হয়েছিল, সেখান থেকে সে বেঁচে গেছে। তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত, ওনারটা হলো ষড়যন্ত্র চক্রান্ত। এটা যে গণ অভ্যুত্থান, এটা কোনোদিনও স্বীকার করবে না। তার যে কোনো জনসমর্থন ছিল না, শূন্য। ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না, এটা স্বীকার করবে না। অথচ কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো, বিশ্ববাসী দেখলো, ঢাকায় অভূতপূর্ব একটা অভ্যুত্থান ঘটলো। এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট, এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। দেখেন, মানে আবার কেঁদেও ফেলে, একটা মিথ্যা বয়ানের উপর কাঁদতেও পারে। এইসব কাদার মধ্য দিয়ে হয় কি, তখন এর যত কান্না গত 15 বছর রাজনীতিতে, তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের মধ্যে বিন্দু মাত্র দাগ কাটে না। একেবারে পাড় কিছু আছে না আওয়ামী লীগের, ওদের বুকে ছাড়া কেউ বিশ্বাস করে না। কেননা এই গণ অভ্যুত্থানে মুখে সে পালাই গেছে। এইটা যদি হত্যার চক্রান্ত হয়, তাহলে চক্রান্ত কারে বলে? কোনটা চক্রান্ত, কোনটা গণ অভ্যুত্থান বলেন আপনারা? আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার কাঁদছে। কি আশ্চর্য ব্যাপার! গণতন্ত্র হত্যা করলো, মানুষ হত্যা করলো, মানে প্রায় 2000 মানুষ হত্যার শিকার হলো এই 36 দিনে। আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে। হাওমাও করে কানলো, এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো সেগুলো আবার ফলাও করে প্রচার করছে হত্যার চক্রান্ত, অল্পের জন্য বেঁচে গিয়েছি। কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা। দেখেন, গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন, তাও বলতেছে না গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, ছাড়েন বাংলাদেশ ছাড়েন, মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন। আর পতন হয় আওয়ামী লীগ সরকারের, সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। কত মানুষের রক্ত মারায় তিনি চলে গেলেন, তার অনুশোচনা নেই। এটাকে বলতেছে চক্রান্ত। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, অল্পের জন্য বেঁচেছেন। শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। 49 সেকেন্ডের ওই অডিও ক্লিপে 5ই আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেন তিনি। সেখানে জানান 20-25 মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তার মানে দেখেন, এখানেও এইটা যে নির্জলা মিথ্যা, তাহলে কোনটা সত্য, কোনটা শেখ হাসিনার আসল কান্না, এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে? তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি দেশ ছাড়া, ঘর ছাড়া, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। তা এত জনসমর্থন, জনগণ নাকি বারবার ভোট দেয়, সে জনগণ কই ছিল? জনগণ কই ছিল? আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ, জাতীয় সংসদে
300-র মধ্যে 300টা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে। গত 5ই আগস্ট বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আর বাবা, ছাড়েন, বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এই কথাটা বলতে আনন্দবাজারের লজ্জা হয়। শুধু ছাড়েন, হ্যাঁ, ছেড়ে যান, ছেড়ে আসেন, চলে আসেন ভারতে, সামরিক আশ্রয় নেন এদেশে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনীতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা। কূটনীতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন, মাত্র 20-25 মিনিটের ব্যবধানে আমরা হাসিনা এবং রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। সেখানে হাসিনা আরো বলেন, এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এরপরেই দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা। কার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট নেই বাংলাদেশের মানুষের হতে পারে সরকারের উপর তারা খুশি না বা না, হাসিনার ব্যাপারে কোনো রকম সহানুভূতি আছে এটা হতে পারে না। লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট, দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে কেমন ছিল গণভবনের পরিস্থিতি তা নিয়ে গত বছর আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন। শাহবাগ, উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল। গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে। তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে সেখানে চক্রান্ত কোথায়? এইভাবেই তো গণশত্রুদেরকে তো এইভাবেই গণমানুষ ধাওয়া করে। ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতার দূরত্ব যা ছিল তাতে আনুমানিক 45 মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না। তাই 45 মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ। হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারতে পাঠানো হয়। লজ্জাজনক পলায়ন এবং পরাজয়, এটা বলে যে তাকে হত্যার চক্রান্ত করছিল। সবকিছু চক্রান্ত আর ষড়যন্ত্র। মানে তাদের জনসমর্থন আছে, বাংলার মানুষ আছে ওনাদের সাথে, কিন্তু ওই যে চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে এই ঘটনাগুলি ঘটে আর কি। এই হলো বয়ান আর কি, মিথ্যার উপরে মিথ্যার বেসাতি চরমে। এইভাবেই যাবে আর কি এদের রাজনৈতিক জীবন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেড়ে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম? প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু সুল্লুক টুল্লুকে শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে, আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, হ্যাঁ, বা ধরেন গণভবন, বঙ্গভবন, যে অ্যাক্সেস, এগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায়। আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই কেমিস্ট্রিটা, এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল, আগে যেমন সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ এখন হেলিকপ্টার চড়ে, এগুলো কিন্তু আর থাকবে না, নাহিদেরও থাকবে না। এখন তারা পদ পদবীর কারণে এটা তারা পাচ্ছে। তো কেন? ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল, একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না, আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। বিএনপি গেলে
যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনি ছাত্রদলের নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য যদি আপনি ফোকাস করেন, বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন আমরা এরকম আইডিয়া করছি, নাও হইতে পারে, আরো ভালো কিছু হইতে পারে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ান ওয়ে রোডে ঢুকছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এরকম একটা অবস্থানে আছেন, তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে, কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয়, সংশোধিত সংবিধান, তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। তো এর মধ্যে সার্জিস বলছেন এই বার্তাটা বিএনপিকে, তারেক রহমানকে, প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সবকিছুর যে চাওয়া তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিসরা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারার বক্তব্য নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতায় নেয়, প্রয়োজনে তোমরাও রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাইলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি 6 মাস চলে গেছে, আরও 6 মাস মানে অলরেডি 1 বছর, আগামী 6 মাস মানে টোটাল সময় হচ্ছে 1 বছর, কিন্তু সরকার বলছে আগামী 1.5 বছর, 6 মাস গেছে, টোটাল 2 বছর, এটা 2 বছর পরেও হতে পারে, এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে, তখন সার্জিসদের বক্তব্য যে এই 6 মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা এটা আসলে অসম্ভব। তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল, সার্জিস বলছে 26-এর মাঝামাঝির পূর্বে, সেটা হোক কিংবা তার 2-1 মাস আগে হোক, এছাড়া 25-এর ডিসেম্বরে কিংবা 26-এর জানুয়ারি কথা এসেছে, যেটি যৌক্তিক তাতে আমরা দ্বিমত করবো না, কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস, সেটি অযৌক্তিক। এইটা মানে খুবই অল্প সময়, সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা যেখানে আমরা আছি, প্রতিনিধিরা গিয়েছি, সেখানে এই কথাটা তারা শুনছেন যে মানে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান থাকা উচিত, এটা আপনার হওয়া উচিত, তারপরে নির্বাচন। তো এখন একটা মুখোমুখি অবস্থানে কিন্তু যাচ্ছে সমন্বয়কদের সাথে বিএনপির, যদিও তারা একটা টিম হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ সরকার পতনের জন্য, সবাই একটা টিম ছিল, কিন্তু এখন বিএনপি কেন চাচ্ছে, আমি আবারও বলি, বিএনপি এত বড় একটা দল 16 বছর ক্ষমতায় ছিল না। জনাব তারেক রহমান যথেষ্ট ম্যাচিউর পলিটিক্স করছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারাও ম্যাচিউর পলিটিক্স দেখাচ্ছেন। আপনি দেখেন এইবারই মনে প্রথম যে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেরা মামলা করছে, তাও আওয়ামী লীগ করা একটা পরিবারকে হাত দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাস আর আছে এমন কিনা আমি জানি না, আওয়ামী লীগ করছে কিন্তু সে অপরাধী না, সন্ত্রাসী না, তার পরিবারের উপর কেন হামলা করলো, রিজভী সাহেব এটা নিয়ে মামলা করার নির্দেশনা দিচ্ছেন, তারেক রহমান আপনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন, পোস্টার ছিঁড়া ফেলার জন্য বলছে, কারণ তারা বুঝতেছে হোয়াটস গানা বি হ্যাপেন, মানে নতুন বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না, বাট ক্ষমতায় না থাকার কারণে এত বড় দল, এত নেতাকর্মী, তারপরে এখানে এগুলোকে কন্ট্রোল করার সুযোগ নাই, আসলে সবগুলো সম্ভব না, এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল। বাট ক্ষমতায় বসলে সব তারার মতো সোজা হয়ে যাবে, কারণ তখন প্রশাসন তাদের নিজের। এখন ডক্টর ইউনূসের প্রশাসন কি ভূমিকা রাখবে এটা নিয়ে লোকাল একটা এরিয়াতে থাকা বা গ্রামে গঞ্জে শহরে বন্দরে 2-4টা যারা আছে ঠোকবাজ বা চাঁদাবাজ, এরা কিন্তু এটারে ফোকাস করছে না, কিন্তু দল ক্ষমতায় আসলে তারের মতন সোজা হবে। বিএনপি ভাবতেছে যে এইভাবে চললে আমরা নিজেরাই বদনাম হব। মাহফিলে আমাদের নিয়ে বলা হচ্ছে একদল গেছে আরেকদল আসতেছে, বিপিনুর বলতেছে, জামাত বলতেছে, সমন্বয়করাও বলতেছে তোমরা তো এগুলা বইলা ভাই আমাদের নিজেদের ইজ্জত শেষ করতেছো, এই হালে চললে 1.5 বছর পর আমরা ক্ষমতায় নাও আসতে পারি। সো বেশি গন্ধ বের হওয়ার আগেই আমরা নির্বাচনটা চাই, সংস্কার আমরাও করব, সমস্যা নাই। তো নির্বাচন নিয়ে আসলে কবে হবে এটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরাও। তো দেখা যাক নির্বাচন কবে হয়, আমরা হয়তো সময়ের সাথে জানবো। ভালো থাকবে। অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে, গণ অভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল, সেই ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি, আমি বিভাজন দেখতে পাচ্ছি। এই বিভাজন এবং ফাটল
আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই ফাটল যত দ্রুত ঘটবে, ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে। সুতরাং আজকে রাজনৈতিক দলগুলোকেই বলি, যার আছে সে দিতে পারে, যে যত বড় তার দায়িত্ব তত বড়। বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে, আরো আন্তরিক হতে হবে। নির্বাচন, আগামী নির্বাচনে আমি মনে করি, আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায়, তাহলে আমরা কি আপনার সবকিছু ছাইড়ে দিয়ে আন্তরিকতা দেখাবো? আগামী নির্বাচন হওয়া উচিত, আগামীর সরকার হওয়া উচিত জাতীয় সরকার। সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে, সরকার টিকে থাকতে পারবে না। তার পরিস্থিতি হতে পারে ৭৫-এর মতো। আওয়ামী লীগের জয় জয়কার, আওয়ামী লীগের সব করছে ৭৫, এই দেশ স্বাধীনের পরে ৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মম পরিস্থিতি ডেকে এনেছিল। তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেক দিন ধরে। তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের অংশীদার বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে আছে, সাংবাদিকরা আছে, নাগরিকরা আছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার, জাতীয় সরকার হতো, তাহলে আজকে ইউনূস সরকার যে পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে, এইটা তাদের ফেস করা লাগতো না। এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন, এখন সময় বেঁধে দিচ্ছে 6 মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন। কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সমর্থন চাই। অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে। আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ হরতালে ডাক দিয়েছিল, মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের যে কুক পলান্তি খেলা, ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয়, তারপরে একজন আবার দেখে একটু মানে বোকা দিয়ে মানে মুখ দেখায়। তো আওয়ামী লীগ কয়েকদিন পর কর্মসূচি করবে, এইটা করবে, ওইটা করবে। আর আমরা তখন সমস্ত দলের নেতাকর্মীর রাস্তার নামে খোঁজে কই আওয়ামী লীগ, কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নেই। আমার ভাইরা এখন হাসপাতালের বেডে কাটাচ্ছে, আর তোমরা এই গণ অভ্যুত্থানের 1 বছর যায় নাই, এখনই আস্ফলন দিবা, সেটা এই বাংলাদেশে আর হবে না। আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ এখন একটা মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই। সেই জন্য আমরা বলছি যে বিএনপি করেন, জামাত করেন, যে যে দল করেন, যার যার নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক ও অভিন্ন জায়গায় অবস্থান নেই। আওয়ামী লীগকে এই বাংলাদেশের আর রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে সুযোগ পায়, এই বাংলাদেশে আবার 2008 থেকে এই 24 সাল পর্যন্ত যেই নারকীয় তাণ্ডব চলেছে, যেই ফাঁসিবাদ কায়েম হয়েছে, এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কিন্তু কাজেই এই জন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনীতি দলের, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে যেন আমরা এক অভিন্ন থাকি। সরকারকে অনুরোধ জানাবো অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি, যারা সাধারণ আওয়ামী লীগের ছিল, মানুষের সাথে জুলুম করে নাই, মানুষের প্রতি নির্যাতন করে নাই, হামলা মামলা করে নাই, আধিপত্য প্রভাব বিস্তার করে নাই, তাদের তো কোনো দোষ নাই। রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে পারে, তারা রাজনীতি করবে। কিন্তু যারা চাঁদাবাজি, দখলদারি, এই গঙ্গাচড়া থেকে শুরু করে সারা বাংলাদেশে গত 16 বছরে বিরোধী দলের সভা সমাবেশে হামলা, নেতাকর্মীদের ঘর দখল, বাড়ি দখল, এই দুর্বৃত্তায়িত রাজনীতি করেছে, সেই সমস্ত আওয়ামী লীগেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করার জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলকে একসাথে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছে দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর
টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।